জানালার পাশে দাঁড়িয়ে আছেন প্রফেসর ইউনুস। বাইরে গর্জে উঠছে মেঘ, কিন্তু ঘরের ভেতরে তার মুখ শান্ত ধীর, যেন ইতিহাস লিখতে চলেছেন এই নৈশব্দেই। রাতের ঢাকায় এমন অস্থির প্রশান্তি খুব কম দেখা যায়। হাতে ধরা ফাইলের কভারে লেখা সাউথ এশিয়ান ইকুইলিব্রিয়াম, দ্য ইউনুস ডক্ট্রেইন। এই নামটাই আজ আতঙ্ক হয়ে দেখা দিচ্ছে নয়াদিল্লির মিডিয়া কক্ষগুলোতে। শুধু একটি বিকল্প নেতৃত্ব নয়, একটি বিকল্প চিন্তার ঘূর্ণি যেভাবে ঘনীভূত হচ্ছে ঢাকার আকাশে, তাতে ভারতের ছায়ানীতির ওপর নেমে এসেছে অস্বস্তির মেঘ। বলা হয় যুদ্ধ শুরু হয় সৈন্য নামিয়ে নয়, গণমাধ্যম নামিয়ে। ভারতীয় সেনাবাহিনী যখন বিশ্রামে, তখন মাঠে নামে তাদের গদি মিডিয়া। ঠিক তেমনি বাংলাদেশের গণতান্ত্রিক পালাবদলের প্রেক্ষাপটে ভারতীয় মিডিয়ার আক্রমণ যেন এক নিঃশব্দ যুদ্ধ। ময়নাঘাট থেকে মুম্বাই, নয়াদিল্লি থেকে চেন্নাই, যেদিকে চোখ ফেরান প্রফেসর ইউনুসকে নিয়ে অস্বস্তি স্পষ্ট। পালকি শর্মা, অর্ণব গোস্বামী, ময়ূখ রঞ্জনরা যেন বিজেপি RSS এর প্রেসক্রিপশন নিয়েই ক্যামেরার সামনে দাঁড়ান। তাদের হুঙ্কারে লুকিয়ে আছে সেই পুরনো ভয়, যদি বাংলাদেশ সত্যিই স্বাধীন হয়ে ওঠে, যদি ভারতীয় ছায়া সরিয়ে দেশটি নিজের পথ নিজে খুঁজে নেয়। তবে সমঝদার মহল জানে, বর্তমান ভারত সরকার যদি কাউকে খারাপ বলে, তাহলে ধরে নিতে হবে সেই মানুষটাই আসলে ভালো। সেই ভালোর মাঝেই এই উপমহাদেশের কল্যাণ লুকিয়ে থাকে। যেদিন থেকে শেখ হাসিনা ক্ষমতা হারিয়েছেন, সেদিন থেকেই যেন ভারতীয় মিডিয়া হঠাৎ সচেতন হয়ে উঠেছে বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে। এনডিটিভি থেকে টাইমস নাও, রিপাবলিক টিভি থেকে ফার্স্ট পোস্ট, সব জায়গাতেই যেন একটা মুখ্য চরিত্রের নাম ঘুরপাক খাচ্ছে, প্রফেসর ইউনুস। কেউ বলছে তিনি চীনের এজেন্ট, কেউ বলছে পাকিস্তানের বন্ধু, কেউ আবার এক ধাপ এগিয়ে বলছে যুক্তরাষ্ট্র তাকে ঠেলে দিচ্ছে ক্ষমতায়। তবে একজন ব্যক্তিকে ঘিরে এত আলোচনা কেন? প্রশ্নটা এখানেই, এবং এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে দেখা যায় ভারতীয় মিডিয়ার আতঙ্কের পেছনে আসলে রয়েছে বাংলাদেশের সম্ভাব্য নতুন অবস্থান, একটি স্বনির্ভর, স্বাধীন ও নিরপেক্ষ ভূকৌশলগত শক্তি হিসেবে উঠে আসা। প্রফেসর ইউনুসকে শুধু একজন ব্যক্তি হিসেবে দেখলে ভুল হবে। তাকে ঘিরে যে ধরনের কূটনৈতিক উত্তেজনা তৈরি হয়েছে, তা আসলে একটি আদর্শগত সংঘর্ষ, স্বাধীনতা বনাম দাদাগিরির। ভারতের বহুদিনের রাজনৈতিক অভ্যাস ছিল বাংলাদেশে এমন সরকারকে সহায়তা করা যারা দিল্লির স্বার্থ রক্ষা করবে অর্থনৈতিক, কূটনৈতিক ও নিরাপত্তা খাতে। শেখ হাসিনার শাসন সেই চাহিদা পূরণ করেছিল নির্দ্বিধায়। কিন্তু এখন যখন একজন স্বাধীন জেতা, আন্তর্জাতিকভাবে স্বীকৃত, শান্তিতে নোবেলজয়ী একজন ব্যক্তি অন্তর্বর্তীকালীন নেতৃত্বে এসেছেন, তখন দিল্লির চিন্তা, এই লোক যদি সত্যিই জনপ্রিয়তা অর্জন করে ফেলেন, যদি বাংলাদেশের মানুষ তাকে ভবিষ্যৎ বলে মেনে নেয়, তখন ভারতের দীর্ঘমেয়াদী প্রভাবই শুধু নয়, তার গণতান্ত্রিক রপ্তানির মডেলও প্রশ্নবিদ্ধ হয়ে পড়বে। ভারতে একটি প্রচলিত কৌতুক আছে, যদি ভারতীয় মিডিয়া বলে আজ বৃষ্টি হবে, তাহলে ধরে নিতে হবে প্রচন্ড রোদ থাকবে, ছাতা লাগবে না, তবে সানগ্লাস আনতে ভুলবেন না। এই রসিকতা কেবল মিডিয়ার প্রেডিকশন ভুল হওয়া বোঝায় না, বরং তাদের পক্ষপাত দুষ্ট অবস্থানও ইঙ্গিত করে। আজ সেই মিডিয়াই বলছে ইউনুস চীন, পাকিস্তান, যুক্তরাষ্ট্রের মদতপুষ্ট এক নতুন গেম প্লেয়ার। অথচ কেউ প্রশ্ন করছে না, তিনটি বিপরীতমুখী পরাশক্তি কি কখনো একসাথে কাউকে সমর্থন করে, নাকি সত্যিই ইউনুসের কূটনৈতিক অবস্থান এতটাই গ্রহণযোগ্য যে সবাই তাকে নিজেদের মতো দেখতে চাচ্ছে? পুরনো এই রসিকতা আজ বাংলাদেশে এসে দাঁড়িয়েছে এক নতুন বাস্তবতার মুখোমুখি, যেখানে ভারতীয় মিডিয়া যত বেশি ইউনুসকে আক্রমণ করছে, তত বেশি জনগণ ভাবছে এই লোকটিই বুঝি কিছু একটা করছে। বিজেপি ঘনিষ্ঠ মিডিয়া হাউসগুলো বলছে তিনি ভারতের নিরাপত্তার জন্য হুমকি, এবং ঠিক এখানেই প্রশ্নটা বদলে যাচ্ছে। তিনি হুমকি নয়, বরং ভারতের আধিপত্যবাদী নীতির জন্য একটা অস্বস্তিকর প্রতিচ্ছবি। এ যেন ভারতীয় মিডিয়ার পুরনো অভ্যাস, যারাই স্বাধীনচেতা তাদেরই বিপজ্জনক বানাও। কিন্তু বাংলাদেশের নতুন প্রজন্ম এতটা সরল নয়। তারা জানে কারা গদি মিডিয়ার বন্ধু, আর কারা জাতির ভবিষ্যতের জন্য সত্যিকারের লড়াকু কণ্ঠ। দিল্লির নীতি নির্ধারকরা ইউনুসকে শুধু একজন নোবেলজয়ী ব্যাংকার হিসেবে দেখছেন না, বরং তাকে দেখা হচ্ছে এক সম্ভাব্য স্ট্র্যাটেজিক ডিসরাপ্টার হিসেবে, যিনি উপমহাদেশের ভূ রাজনীতিতে ভারতের বহুদিনের একক আধিপত্য চ্যালেঞ্জ করতে পারেন। ভারতের নিরাপত্তা বিশ্লেষক মহলে আলোচিত হচ্ছে তিনটি বড় ভয়। এক, চীন, তুরস্ক, কাতার জোটের প্রতি ইউনুসের কৌশলগত নমনীয়তা, যা বাংলাদেশকে দক্ষিণ এশিয়ায় এক নতুন জিও স্ট্র্যাটেজিক হাবে রূপ দিতে পারে। দুই, ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোর নিরাপত্তা সমীকরণে পরিবর্তন, বিশেষত যদি বাংলাদেশ সাপোর্ট বাফার হিসেবে কাজ করা থেকে সরে আসে। তিন, বাংলাদেশে গণতান্ত্রিক মডেল পুনঃপ্রতিষ্ঠার মাধ্যমে দক্ষিণ এশিয়ায় এক বিকল্প রাজনৈতিক আদর্শের জন্ম, যা ভারতের নির্বাচিত কর্তৃত্ববাদ মডেলকে বিব্রত করতে পারে।
র, আইবি এবং ইন্টারন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের অভ্যন্তরীণ রিপোর্টে ইউনুসকে নিয়ে যে উদ্বেগ দেখা দিয়েছে তা কেবল তার বিদেশ নীতি নয়, তার নৈতিক নেতৃত্ব ধারণার মধ্যেও ভারতের জন্য বিপদ লুকিয়ে আছে বলে মনে করছে তারা। কারণ প্রফেসর ইউনুস শুধু চুক্তি করেন না, তিনি একটি আদর্শ বিক্রি করেন, একটি বিকল্প ভবিষ্যৎ যেখানে বাংলাদেশ কারো ছায়া নয় বরং নিজের আলোর উৎস হয়ে দাঁড়ায়। রাত গভীর। ধানমন্ডির সেই পুরনো বাড়িতে এখনো আলো জ্বলছে, বাইরে ঝিরঝির বৃষ্টি পড়ছে আর ভেতরে এক অদ্ভুত স্থিরতা। প্রফেসর ইউনুস জানালার পাশে দাঁড়িয়ে আছেন, তার চোখ দূরে কোথাও নিবদ্ধ, যেখানে শব্দ নেই কিন্তু তরঙ্গ আছে। একজন সহযোগী এসে জানায়, রিপাবলিক টিভি আজ আবার আপনাকে নিয়ে প্রধান শিরোনাম করেছে স্যার। ঠিক একই সময়ে কারওয়ান বাজারে ঢাকায় এক মেধাবী সাংবাদিক ভারতীয় মিডিয়া দেখে মুচকি হাসেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখলেন, মোদির টেনশন বোঝা যায় মিডিয়ার প্রতিক্রিয়া। যখন তারা কাউকে বেশি আক্রমণ করে বুঝে নিতে হয় সেই মানুষটাই আসলে বিপজ্জনক নয় বরং প্রয়োজনীয়।